হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন গল্পে চলে যাই। গল্পের নাম স্বপ্ন ছায়া, পর্ব ৫। লেখিকা মুশফিকা রহমান মৈথি। অব্রকে দাঁড়িয়ে থাকতে দেখে ঐন্দ্রিলা বলল, ঘরের বাইরেই থাকবেন নাকি? আসুন। অব্র ভদ্র বাচ্চার মতো ঐন্দ্রিলাকে অনুসরণ করে ভিতরে গেল। মিনিট ২০ পর ডাইনিং টেবিলে খেতে বসলো সে। খাবারের মাঝেই ঐন্দ্রিলা বলে উঠল, কাল আমাদের বাসায় যেতে হবে। হ্যাঁ যাও, আমি কি মানা করেছি? আমি তো একা যাব না, আপনি সাথে যাবেন। কথাটা শোনা মাত্র বিষম খেলো অব্র। মেয়েটি এত আত্মবিশ্বাসের সাথে কথাটা বলছে যেন এটা অনুরোধ নয়, সরাসরি হুকুম। অব্রের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, পানিটা খান, বিষম চলে যাবে। তো কাল কখন বেরোচ্ছি আমরা? অব্র পানির গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পুরো পানিটা খেলো। এরপর গম্ভীর কণ্ঠে বলল, আমরা না, তুমি। আমি যেতে পারবো না, আমার কাল কাজ আছে। তুমি চাইলে গাড়ি পাঠিয়ে দেবো। কাজ থাকতেই পারে, আপনি আপনার কাজ শেষ করে আমাকে ফোন দিন। আমি এবং দিশান রেডি থাকবো। আপনি বাসায় আসার পরই আমরা যাব। আমার তাতে আপত্তি নেই। আমি কি কথাটা হিব্রু ভাষায় বলেছি? বাংলা চলিত ভাষায়ই তো বলেছি। তবুও কেন একটা কথা কোনো বুঝতে পারছো না তুমি? বুঝলাম না। আমি যাব না, জিদ করো না ঐন্দ্রিলা। আমিও হয়তো বাংলায় এই কথাগুলো বলেছি। আপনি যাবেন মানে যাবেন। বিয়ের পর দিরাগমনে কখনোই মেয়ে একা যায় না। আর আমার বাবা অপেক্ষারত রয়েছেন তার জামাইকে আপ্যায়ন করার জন্য। গতরাতে আপনি বলেছেন আমাদের বিয়েটা একটা ঢিল, যেখানে আমরা দুটোর পার্টি। আজ নিজের কথা থেকে ঘুরে যাচ্ছেন। আপনি তো আপনাকে একবারও প্রশ্ন করিনি কেন আমাদের বৌভাতের অনুষ্ঠানটি ভেস্তে দিয়েছেন। তবে আমার আবদারটুকু রাখতে এতটা কষ্ট হচ্ছে কেন আপনার? আমাদের ডিলে উভয় পক্ষের সমান অধিকার এবং হস্তক্ষেপ থাকা উচিত। আপনার রুলস যেমন চলবে তেমন আমার রুলস চলবে। আমি এমন আহামরি কোনো আবদার করিনি। সুতরাং আগামীকাল আপনি আমাকে এবং দিশানকে ও বাড়িতে নিয়ে যাবেন, এটা ফাইনাল। ঐন্দ্রিলার নির্লিপ্ত কথাগুলো অব্রের অহমিকার ধারে গিয়ে কড়া নাড়ল। মুহূর্তেই অব্রের সোয়াল জোড়া শক্ত হয়ে আসলো। মেয়েটার সাহসী প্রশংসা না করে সে পারছে না। শুধু সাহস নয়, তার বুদ্ধিমত্তাও প্রখর। অব্রের নিজের জালে তাকে জড়িয়ে ফেলেছে। অব্র চাইলেও উচ্চবাচ্য করতে পারছে না। ঐন্দ্রিলা আর চোখে অব্রকে দেখছে। লোকটা হাঁসফাঁস করছে কিছু বলার জন্য, কিন্তু দাবার ঘোড়ার আড়াই চালের মতো হুট করে যে ঐন্দ্রিলা তাকে কিস্তিমাত করে ফেলবে, এই ঘটনার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। ঐন্দ্রিলার মনে মনে পৈশাচিক আনন্দ হচ্ছে। নিজের পিঠে নিজেই চাপড় মেরে বলতে ইচ্ছে করছে, সাবাস বাঘের বাচ্চা, সাবাস। কিন্তু তার বলা হয়ে উঠল না। আহত বাঘের মতো রাগে গজগজ করছে অব্র। রাগ না সামলাতে পেরে গ্লাসের পানিটা প্লেটে ঢেলে দিল সে। অব্রে এমন আচরণে ঐন্দ্রি অবাক কণ্ঠে বলে উঠল, এ কি, এটা কি করলেন? খাবারে পানি ঢেলে দিলেন কেন? এখন খাবেন কি? আমার ক্ষুধা মরে গেছে। বলেই হনহন করতে করতে নিজের রুমের দিকে রওনা দিল অব্র। ঐন্দ্রিলা কিছুক্ষণ বেকুবের মতো অব্রের যাবার দিকে চেয়ে রইল। লোকটার মাথার ঠিক কটা তার ছেঁড়া সেটা অনুমান করার চেষ্টা করলো, কিন্তু হাজারো চিন্তা করেও ফলাফল শূন্য। ভাতের প্লেটে এখনও পানিতে ভাসা অর্ধেকটা মাছ এবং এঁটো ভাত রয়েছে। খাবারের অপচয় দেখলে মাথাটা মুহূর্তেই গরম হয়ে যায় ঐন্দ্রির। এমন অনেকে রয়েছে যারা দুমুঠো ভাতের জন্য শরীরে রক্ত বেচতে দুবার ভাবে না, অথচ সেই অন্ন নষ্ট করে অব্রবাবু তার রাগ জাহির করছে। ঠোঁটের কোণে মলিন হাসি এঁকে প্লেটের পানিটা ফেলে খাবারটুকু খেয়ে নিল সে। মন্দ লাগছে না তার। খাবার খাওয়া শেষ হলে সব গুছিয়ে ফেলল ঐন্দ্রিলা। মাঝে মাঝে রাতের মধ্যপহরে একাকিত্বে নিজেকে হারিয়ে ফেলতে ভালো লাগে ঐন্দ্রিলার। অব্রের রুমে যেতে ভালো লাগছে না, কিন্তু যেতে হবে, নয়তো অহেতুক কথার পিঠে কথা বাড়বে। রুমে প্রবেশ করতেই দেখল অব্র বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। ঐন্দ্রিলার রাগটা সিগারেটের ধোঁয়ায় উড়াচ্ছে। ঐন্দ্রিলা বিছানায় পা এলিয়ে দেয়। অব্রকে দিয়ে অহেতুক চিন্তা করতে তার ভালো লাগছে না।
রাতের গভীরতার সাথে নিস্তব্ধতাও বেড়েই চলেছে। অন্দিলা গভীর ঘুমে মগ্ন। বারান্দা থেকে ঘরের দিকে তাকালে বিছানা চুল খুলে দেওয়া নীল শাড়ি পরিহিতা রমণীর পিঠটুকু দেখা যাচ্ছে কেবল। একজোড়া চোখে ঘুম নেই। সে তার আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া সেবনের সাথে সাথে নারীটিকে গভীর নয়নে দেখে যাচ্ছে। রমণীটি রূপবতী কিনা তার জানা নেই, কিন্তু রাতের স্তব্ধ জ্যোৎস্নার স্নিগ্ধ আলোতে রমণীটিকে কোনো মৎস্যকন্যার চেয়ে কম লাগছে না। তবে কি আবারও কোনো নারীর মোহে পড়তে যাচ্ছে সে? কথাটা ভাবতে চোখ জোড়া সরিয়ে নিয়ে রাতের কালো আকাশে তাকিয়ে নিকোটিনের জ্বলন্ত ধোঁয়া সেবনে ব্যস্ত হয়ে পড়ল সে। শরীফ সাহেব ওদের আগ্রহে মেয়ে জামাইয়ের জন্য বসে আছেন রান্নাঘরে। আসমা বেগম, দিশা এবং পিউ রান্না বান্নায় ব্যস্ত। জামাই আসবে বলে কথা। শ্বশুরবাড়ির খাতির যত্ন করবেন না তা কি সম্ভব? কন্দিলার আস্তে আস্তে 8টা বেজে গেছে। শরীফ সাহেব অব্রকে দেখে জড়িয়ে ধরেন। অব্র মানুষটা বরাবরই চুপচাপ। এত ঘটা করে আপ্যায়ন তাকে খানিকটা অস্বস্তির মাঝে ফেলে দেয়। অন্যদিকে কাছে পেয়ে শরীফ সাহেবের চোখ ছলছল করে ওঠে। দিশান সবার এরূপ আচরণে অন্দিলার শাড়ির আঁচল ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে। শরীফ সাহেব দিশানের দিকে তাকিয়ে আদুরি গলায় বলেন, নানা ভাই, আপনি কেমন আছেন? দিশান নতুন মানুষ দেখলেই খানিকটা চুপ হয়ে যায়। অন্দিলা তাকে বলে, আব্বু, উনি তোমার নানা ভাই। উনি আমার আব্বু। দাদনের মতো নানা ভাইও তোমাকে অনেক ভালোবাসে। নানা ভাইয়ের কাছে যাও। অন্দিলার কথায় দিশান শরীফ সাহেবের কাছে যায়। শরীফ সাহেব তাকে কোলে তুলে নেয়। গোল গোল চোখ দিয়ে সে শরীফ সাহেবকে দেখে যাচ্ছে। অব্র খানিকটা অবাক হলো। অন্দিলার সাথে মাত্র দুদিনেই দিশান এতটা মিশে গেছে যে মনে হচ্ছে না সে তার মা নয়। মেয়েটাকে যেন প্রতিনিয়ত নতুন করে আবিষ্কার করছে অব্র। খাবার টেবিলে শরীফ সাহেবের পাশে বসে অব্র। এখনো অবধি শ্বশুর জামাইয়ের তেমন কোনো কথোপকথন হয়নি। দুজনের মাঝে খানিকটা অস্বস্তিবোধ, জড়তা কাজ করছে। শরীফ সাহেব ধীর গলায় বলেন, কাজ কেমন চলছে? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি এত ব্যস্ততার মাঝেও যে এখানে এসেছো ভালো লাগলো। অব্র কথাটির উত্তরে শুধু বিনয়ের সাথে হাসি দিল। এর মাঝে পিউ দিক টেনে রান্নাঘরে নিয়ে এসে তার মনে হাজারো প্রশ্ন। অন্দি অবাক কণ্ঠে বলল, এখানে টেনে আনলি কেন? খাবার বেড়ে দিতে হবে তো। তুই হ্যাপি তো? মানে অব্র ভাইয়া তোর সাথে ভালো ব্যবহার করে তো? পিউ ওদের উৎকণ্ঠায় অন্দির উত্তরের জন্য অপেক্ষা করছে। অন্দিলা মুচকি হেসে উত্তর দিল, হ্যাঁ বাবা, উনি আমাকে যথেষ্ট সম্মান করেন, নয়তো আজ এখানে আসতেন না। পিউ ফোঁস করে নিঃশ্বাসটা ছাড়ল। তার যেন চিন্তার অবসান ঘটল এতক্ষণ পর। অন্দিলার মুখে এখনো হাসি লেগে আছে। সত্যের মাঝে মিথ্যে জড়িয়ে পড়াটা হয়তো পুরোপুরি মিথ্যার কাতারে পড়ে না। পরে কি? খাওয়ার মাঝে কলিং বেলটা বেজে ওঠে। পিউ উঠে দরজাটা খুলে দরজাটা খুলতেই দরজার ওপারে ব্যাগ কাঁধে নীলাদ্রিকে দেখতে পায় সে। বৃষ্টিতে তার শার্টের এক পাশ খানিকটা ভিজে গেছে। চুলগুলো হাত দিয়ে ঝাড়ছে সে। শ্যামলা কপালে পানিবিন্দু লেপ্টে রয়েছে। টাইটা অর্ধেক খোলা, দেখেই বোঝা যাচ্ছে সে রীতিমতো বিধ্বস্ত। জুন মাসের এই এক সমস্যা, বিনা নোটিশেই এক পশলা বৃষ্টি এসে আপনাকে গোসল করিয়ে দেবে। নীলাদ্রির ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটেছে। অফিস থেকে বাসে ওঠার জন্য অপেক্ষা করছিল, তখনই ঝুম বৃষ্টি এসে রীতিমতো তাকে ভিজিয়ে দিয়েছে। নীলাদ্রি পিউকে দেখে এই ঝাঁঝালো কণ্ঠে বলে, আমাকে একটা গামছা দে তো, পুরো ভিজে গেছি। আপনি গোসল করে আসুন, অন্দিলা এসেছে, একসাথে খাওয়া যাবে। পিউর কথা শুনে ভিতরে তাকায় নীলাদ্রি। খাওয়ার টেবিলে অব্রকে দেখে মেজাজটা আরও বিগড়ে গেল তার। হনহনি নিজের রুমের দিকে হাঁটা দিল সে। যাবার সময় পিউকে কড়া কণ্ঠে বলল, আমার খাবারটা আমার রুমে দিয়ে যা। নীলাদ্রির আগের কারণটা অন্দিলার বুঝতে বাকি রইল না। এই বিয়েতে তার ভাই মোটেই খুশি নয়, তাই তো এই দুদিনে একটা ফোনও করেনি সে। বাবার সাথেও রাগ দেখিয়েছে সে। অন্দিলা দীর্ঘশ্বাস ফেলেও দিশানকে খাইয়ে দিতে লাগলো। সুযোগ বুঝে ভাইয়ের সাথে কথাটা তার বলতে হবে। রাত 12টা। পানি পিপাসা লাগাই অব্রে ঘুমটা ভেঙে গেছে। পাশ ফিরে দেখে দিশান ঘুমাচ্ছে, অন্দিলা নেই। অথচ এখনও পিউ এবং দিশার সাথে গল্পে মশগুল। অন্দিলা যাবার আগে অব্রকে বলে গিয়েছিল পাশের ছোট সাইডে টেবিল হাতড়ে পানি শূন্য জগ ব্যতীত কিছুই পেল না অব্র।
তাই বাধ্য হয়ে ডাইনিং রুমের দিকে এগুলো সে। ডাইনিং রুমে যেতেই তার মুখোমুখি হলো নীলাদ্রির সাথে। তাদের মাঝে বয়সে খুব একটা পার্থক্য নেই, কিন্তু শালাবাবুর সাথে অব্রের এখনও কথা হয়নি। খাওয়ার টেবিলে নীলাদ্রির আচরণ দেখেই অব্র বুঝেছিল মানুষটি তাকে চূড়ান্ত পর্যায়ের অপছন্দ করে। নীলাদ্রির সাথে চোখাচোখি হতেই সে হাসি দিয়ে পাশ কাটিয়ে টেবিলের কাছে হাঁটা দেয়। তখন নীলাদ্রি ঝাঁঝালো কণ্ঠে বলে, কথা আছে, ছাদে যাওয়া যাক। অব্র নীলাদ্রি কথাটা অগ্রাহ্য করতে পারল না, তাই পানিটা খেয়ে ধীর কণ্ঠে বলল, চলো। ছাদের কোনায় দাঁড়িয়ে আছে অব্র এবং নীলাদ্রি। ঝিরঝিরে ঠান্ডা বাতাস বইছে। 3 ঘন্টার একটানা ঝুম বৃষ্টি উত্তপ্ত ঢাকা শহরকে শীতল নগরীতে পরিণত করেছে। নীলাদ্রি সিগারেটটা অব্রে এগিয়ে দিয়ে বলল, চলবে? থ্যাঙ্কস। তোমার কৌতূহল হচ্ছে না আমি কেন তোমাকে এখানে নিয়ে এসেছি? হচ্ছে না বললে ভুল হবে, তবে একটা অনুমান করতে পারছি। বোন তো আমার, ও আছে। ওন্দি আমার শুধু বোন নয়, ও আমার কলিজার অংশ। আমার আয়ত্তে থাকলে আমি কখনোই এই বিয়েটা হতে দিতাম না, কারণ তুমি ওর যোগ্য নও। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।